আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ভেক্টরের নদী নৌকার স্রোতের অঙ্ক নিয়ে কথা বলবো। এই নদী নৌকার স্রোতের অঙ্ক নিয়ে সবাই অনেক ভয় পায়, সেই ভয়কে আমরা আজকে জয় করব। আজকে আমরা কোনো পড়াশোনা করব না, কোনো ক্লাস করব না, আমরা চলো নৌকা ভ্রমণে চলে যাই। ধরো এইটা মেঘনা নদী, এই নদীতে আমরা নৌকা ভ্রমণে চলে গেলাম। এই দেখছো একটা নৌকা আছে, চলো আমরা সবাই নৌকাতে উঠে পড়ি। নৌকাতে উঠে কি দেখলাম, নদীতে স্রোত আছে। দেখো নদীতে স্রোত কত, ইউ। স্রোতের বেগকে আমরা ভেলোসিটিকে ইউ দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের চিন্তা হলো এই নদীটা আমরা সবচেয়ে কম দূরত্বে পার হতে চাই। আচ্ছা তোমরাই বলো, মনে করো এই দুইটা রেখা, এটা নদীর দুইটা তীর। এখন এই দুইটা তীরের সবচেয়ে কম দূরত্ব কোনটা? এটা যদি নৌকা হয় তাহলে আমরা যদি এইভাবে যাই তাহলে কি কম দূরত্ব অতিক্রম করব? এভাবে গেলে কম, এভাবে গেলে কম। সবচেয়ে কম দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব। আমরা জানি দুইটা সমান্তরাল রেখার সর্বনিম্ন দূরত্ব হলো লম্ব দূরত্ব। তেমনি নদীর দুইটা কূলকে আমরা সমান্তরাল মনে করি। তাহলে আমরা এই নৌকা দিয়ে সবচেয়ে কম দ্রুত অতিক্রম করতে চাই। তাহলে কম দ্রুত অতিক্রম করলে নিশ্চয়ই আমাদের এখান থেকে সোজা উপরে যেতে হবে। এখন সোজা ওপারে যেতে চাইলে কি যেতে পারবো? কেন পারবো না বলো তো? কারণ নদীতে স্রোত আছে। এখন আমরা যদি নৌকাকে সোজা চালনা করি তাহলে কী হবে? স্রোতের ধাক্কায় নৌকাকে ওই দিকে নিয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমরা সোজা যেতেই চাই। মনে করো আমাদের এইখানেই সেই পিকনিক স্পট নদীর ওপারে, তো এইখানে আমরা থাকবো। তো আমাদের যেতে হলে আমাদের এইখানে যেয়ে পৌঁছতে হবে। এখন এই স্রোতের নদীতে সোজা ওপারে যাব কীভাবে? এখন তোমরা বলো, এই স্রোতের নদীতে যদি সোজা এপার থেকে ওপারে যেতে চাই তাহলে আমাদের কিভাবে নৌকাটা চালনা করলে ঠিক অপর বিন্দুতে পৌঁছতে পারবো? বিবেগে নৌকাটাকে আমরা এই দিকে চালনা করি, তাহলে আশা করতে পারি স্রোতের ধাক্কাইতে ধাক্কাইতে একসময় আমাদের গন্তব্যে নিয়ে পৌঁছাবে। স্রোতের বেগ কোথায়? এই দিকে স্রোতের বেগ। স্রোতের বেগ কত? ইউ। তাহলে আমরা কিভাবে রওনা দিচ্ছি? যে স্রোতের সাথে আলফা কোণে রওনা দিছি। এই আলফার মান বের করতে হবে। স্রোত বইতেছে কোথায়? এই দিকে। নৌকা চালনা করলাম কোথায়? এই দিকে। তাহলে লব্ধি বেগটা কোথায় হবে? স্বাভাবিক কারণে এই বরাবর। লব্ধি বেগটা সোজা এদিকে পাবো, তার মানে কি আমরা সোজা এখানে পৌঁছতে পারবো। তাহলে এই লব্ধি বেগটা স্রোতের সাথে যে কোণ তৈরি করে, সামান্তরিকের সূত্রে তোমরা পড়ে আসছো, সেটাকে আমরা থিটা ধরি। আর থিটার মান হয়ে গেল কত? 90 ডিগ্রি। দেখো এটা একটু দাগ দিয়ে তো, তাহলে তো বোঝা যায় সামান্তরিক। তাহলে থিটার মান পেলাম কত? 90 ডিগ্রি। স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ কত? আলফা। স্রোতের বেগ কত? ইউ। নৌকার বেগ কত? ভি। তাইলে এখন আলফার মান বের করা আমাদের জন্য অনেক ইজি। আমরা সামান্তরিকের সূত্র থেকে পাই টেন থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখানে টেন থিটার মান কত খেয়াল করো, থিটার মান কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি ইকুয়াল টু ওইটা যা আছে তা লিখতে হবে। আচ্ছা আমি ওই লিখে দিলাম, তোমরা এটাই লেখো, তোমরা আবার ওই লিখো না। হ্যাঁ, 1090 মানে কি? সাইন 90 বাই কস 90 ইকুয়াল টু ওই। এখন সাইন 90 মানে কি? 1, কস 90 0। ওই মানে কি? ওই যা ছিল ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। সো আমরা লিখতে পারি ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। সো ভি কজ আলফা ইকুয়াল টু কত? মাইনাস ইউ। কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। সুতরাং আলফা ইকুয়াল টু লিখতে পারি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। অথবা আরও ভালোভাবে লিখতে পারি কজ ইনভার্স মাইনাস ইউটা কি? ইউটা হলো স্রোতের বেগ, স্রোতের বেগ কারেন্ট ভেলোসিটি। আর ভিটা কি? ভিটা হলো নৌকার বেগ, বোট ভেলোসিটি না, নৌকার
বেগ। তাহলে আজকে থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে আমরা যদি স্রোতের নদীতে সোজা ওপারে যেতে চাই তাহলে নৌকাকে কত কোণে চালনা করতে হবে? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ ইউ/ভি। যদি এমসিকিউতে আসে বলো তাহলে তো এত কাহিনী লেখা আমাদের কোনো দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। কিন্তু যদি এটা বড় কোশ্চেন আকার আসে 3-4 নম্বর দিয়ে আসে তাহলে কী করতে হবে? তাহলে ফার্স্ট থেকে পুরোটাই লিখতে হবে। এখানে আমরা স্রোতের বেগ একই দিকে রাখলাম। স্রোতের বেগ কত? ইউ। এখানে একটা নৌকার চিত্র আঁকো সবাই। এই যে আমাদের একটা নৌকা হয়ে গেল। নৌকাটা কোথায় আছে? তীরের ও বিন্দুতে আছে। এখন এই স্রোতের সাথে নৌকাটাকে আমরা একটু এইভাবে যদি গতিশীল করি, কোথায়? ওয়ে বরাবর। আর আমরা জানি নৌকার বেগ ভি। আর এই নৌকাটাকে স্রোতের সাথে কত কোণে আমরা গতিশীল করলাম? আলফা কোণে। তাহলে আমরা কি বলতে পারি? ও বিন্দু থেকে একটি নৌকাকে স্রোতের সাথে আলফা কোণে ভি বেগে ওয়ে বরাবর গতিশীল করা হলে নৌকাটা এখন কোন দিকে যাবে তোমরাই বলো। যেহেতু নদীতে স্রোত আছে নিশ্চয়ই এটা ওয়ে বরাবর যাবে না, স্রোতের ধাক্কায় মনে করো তাকে কথার কথা ধরো সি বিন্দুতে নিয়ে আসলো। এখন আমাদের বোঝার জন্য আমরা মনে করি স্রোতের বেগকে আমরা এক্স অক্ষ হিসেবে কাউন্ট করলাম, আর এই বিন্দুতে আমরা লম্ব টেনে দিই, পারপেন্ডিকুলার লম্ব টেনে দিলাম, ফলে এটা হয়ে নাম দিয়ে এটার নাম বি বিন্দু। নৌকার বেগ থি দেখো দুইটা উপাংশে বিভাজিত হয়, একটা ওবি আর একটা বিএ। যেহেতু বিএ একটা লম্ব সো এটাকে একটু বর্ধিত করে আমরা ওয়াই অক্ষ ধরে নিতে পারি। তাইলে এটা ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ। নিঃসন্দেহে এটা কত? 90 ডিগ্রি। তাহলে তোমরাই বলো ও এ বি একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করা হলো। তার মানে তোমরা তো জানো সমকোণী ত্রিভুজে ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করা হলে এর চেয়ে ভালো জিনিস আর পৃথিবীতে নাই। কারণ এর মাধ্যমে আমরা যে কোনো জিনিস অতি সহজে বের করে ফেলতে পারি। তো আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে কি বলতে পারি? ও এ ভেক্টর ইকুয়াল টু ও বি প্লাস বি এ ভেক্টর। একটা ত্রিভুজের দুইটা বাহু একই দিকে আর এর টোটালটা হলো কত? তার 3 নম্বর বাহুর বিপরীত দিকে। ওয়ে মানে কি? নৌকার বেগ ভি, আর ওবি মানে কি? এই নৌকার বেগের একটা অংশ বা উপাংশ ওবি বরাবর, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বলতে পারি ভি এক্স। আর বিএ বরাবর আরেকটা উপাংশ, যেহেতু এটা কোণ, এটা লম্ব, এটা কোণ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। সো এই উপাংশটা বলতে পারি আমরা ভি ওয়াই। তো এখানে লিখে দাও ভি ওয়াই। আর বি এর আরেকটা উপাংশ কোথায়? ভি এক্স। এখন দেখো এটা যদি ওয়াই অক্ষ হয় স্বাভাবিক কারণে আমরা এইটাকে ওয়াই অক্ষ হিসেবে কাউন্ট করতে পারি বোঝানোর জন্য। কোনো অক্ষ বরাবর কোনো ভেক্টর কাজ করলে তার কোনো উপাংশ থাকে না। এখানে দেখো স্রোতের বেগ এক্স অক্ষ বরাবর গতিশীল, সো এই ওবি বরাবর স্রোতের বেগ পুরোটাই থাকবে, বাট নৌকার বেগটা না এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, এই দুইটার মাঝামাঝি। এই কারণে এই নৌকার বেগটা দুইটা উপাংশে বিভাজিত হয়ে গেল, একটা ভিএক্স একটা কি ভিওয়াই। অথবা আমরা বলতেই পারি ভিএক্স এবং ভিওয়াই হলো বি এর দুইটা অংশ বা উপাংশ, কম্পোনেন্ট। যেহেতু এটা কোণ তাহলে এটা কি লম্ব সমকোণী ত্রিভুজের, এটা কি ভূমি। তাহলে আমরা কি দেখাইতে পারি? এই ভি এক্স হলো ভি এর আনুভূমিক উপাংশ, দ্যাট মিন্স ভি কজ আলফা। আর ভি ওয়াইটা হলো এই নৌকার বেগ ভি এর উলম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট মিন্স ভি সাইন আলফা। এই কম্পোনেন্টের নিখুঁত হিসাব 3 নম্বর পর্বে তোমরা দেখে নিবা। 3 নম্বর পর্বের ভিডিওটা এত সুন্দরভাবে করা হয়েছে যে কোনো উপাংশের বিভাজন কিভাবে হয় নিখুঁতভাবে সেখানে এক্সপ্লেইন করা হয়েছে প্রমাণসহ। সো তোমরা এটা দেখে নিলে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে।
এখানে আমরা কি দেখাইতে পারি, নৌকার বেগটা এদিকে কার্যকরী হওয়ার অর্থ হলো সে উপরের দিকে মানে ওয়াই অক্ষের দিকে দ্রুত অতিক্রম করছে, সাথে সাথে এক্স অক্ষের দিকে দ্রুত অতিক্রম করছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরি বোঝানোর জন্য, ও বিটা কি এক্স অক্ষের খণ্ডিত অংশ এক্স, আর বি এটা কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, সো এটা ওয়াই। তো আমরা বলতে পারি এক্স আর ওয়াই। এখান থেকে আমরা 4টা সূত্র পেতে পারি। প্রথমেই পেতে পারি নদীর প্রস্থ। দেখো বি এটা আসলে কি নদীর প্রস্থ, তাহলে ওয়াইকে আমরা আজকে থেকে সবসময় নদীর প্রস্থ হিসেবে কাউন্ট করব। তাহলে নদীর প্রস্থ কি বি এ, তো আমি লিখতে পারি নদীর প্রস্থ বি এ, দ্যাট মিন্স ওয়াই। আর এইটা কোন সূত্র মেনে চলবে, এস ইকাল টু ভিটি। কারণ আমরা এখানে ধরে নিয়েছি এই নৌকার বেগ বি ওয়ে বরাবর সমবেগে গতিশীল। সো এই এস মানে কি ওয়াই, আর ভি মানে কি যেহেতু ওয়াই অক্ষ বরাবর দ্যাট মিন্স ভি ওয়াই আর সময় টি। তাহলে এস ইকাল টু ভিটি, এই ফর্মুলা দিয়ে আমরা এটা লিখতে পারলাম, তাই না? সো আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু, এখানে ভি ওয়াই মানে কি ভি সাইন আলফা, তো আমি লিখতে পারি বি ওয়াইকে কী লিখতে পারি ভি সাইন আলফা ইন্টু টি। নদীর প্রস্থ নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বর সূত্রটা পেতে পারি। নৌকা এখান থেকে এপার থেকে রওনা দিয়ে ওপারে চলে গেল, তাহলে ওপারে যেতে নৌকার কত সময় লেগেছে, তার মানে 2 নম্বর সূত্র হলো নদী পারাপারের সময়। এটা খুবই মজার একটা ব্যাপার, মানে এই নদীর প্রস্থ থেকে এই সূত্রটা পাওয়া যায়। দেখো টি ইকুয়াল টু এই যে ওয়াই বাই ভি সাইন আলফা। তাহলে নদী পারাপারের সময় সূত্র কি টি ইকুয়াল টু নদীর প্রস্থ ওয়াই বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা। আলফা কি খেয়াল রাখতে হবে, স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ হলো আমাদের আলফা। 3 নম্বর সূত্র হলো নদীর তীর বরাবর নৌকা কত দ্রুত অতিক্রম করলো। তার মানে আমি যদি এখানে মনে করি নৌকা এখানে পৌঁছেছে, লব্ধি বেগটা এখানে ধরি, তাহলে একটা দাগ দিয়ে হয়ে গেল কি সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি এই নৌকাটি নদীর পার বরাবর তীর বরাবর অবি দ্রুত অতিক্রম করে, অর্থাৎ এসি দ্রুত অতিক্রম করে, যেহেতু এটা সামান্তরিক। সো আমি বলতে পারি কুল বরাবর, পার বরাবর বা তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব দ্যাট মিন্স ও বি বা এসিও বলতে পারো। এটা কি আসলে এক্স এক্স, ফর্মুলা তো একটাই, কি এস ইকুয়াল টু ভিটি। এখন এক্স অক্ষ বরাবর লক্ষণীয় স্রোত কিন্তু এক্স অক্ষ বরাবর, সো এই স্রোতের বেগ ইউ এক্স অক্ষ বরাবর আমরা পুরোটাই পাবো। সো ইউ লিখে ফেললাম প্লাস নৌকার বেগের এই বিএক্স উপাংশটাও ওবি বরাবর, সো বিএক্সটা এখানেই পাবো ইন্টু টি। সো আমরা লিখতেই পারি এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভিএক্স মানে কি খেয়াল করো ভি কজ আলফা ইন্টু টি। এটা হলো নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র। এখন আমরা 4 নম্বর সূত্রটা দেখাবো। কি নৌকা ছিল এখানে, চলে গেল কোথায়, এই যে নৌকা সিতে চলে গেল, তাহলে এই যে বরাবর চলে গেল। এখানে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, এদের মধ্যবর্তী কোণ আলফা হলে নৌকার লব্ধি বেগ পাবো আমরা ওসি বরাবর। লব্ধি বেগকে আমরা ডাব্লিউ দ্বারা লিখি, কোথাও কোথাও আর দ্বারাও লিখতে পারি, সমস্যা নাই। তাহলে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওসি এর মান কী পাবো, এই দেখো নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওসি ইকুয়াল টু এই যে এস ইকুয়াল টু ভিটি। তাই ওসি বরাবর বেগ কি, এই যে লব্ধি বেগ ডাব্লিউ সময় টি। সুতরাং আমরা লিখতে পারি ওসি ইকুয়াল টু লব্ধি বেগের সূত্র সবাই জানো, তারপর একটু লিখে দেই ই স্কোয়ার প্লাস 2 ইউ ইন্টু ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার ইন্টু টি। তাহলে বলো তো নদী নৌকা স্রোতের জন্য আমরা মোট কয়টা সূত্র পেলাম, টোটালি 5টা সূত্র পেলাম। চলো এই 5টা সূত্র আমরা এক ঝলকে দেখে নেই।
বিশেষ দ্রষ্টব্য, যদি নদীতে স্রোত না থাকে অর্থাৎ স্রোতহীন নদীতে স্রোতের বেগ u=0 হবে, তাহলে সবগুলি সূত্রের মধ্যে যেখানে যেখানে ইউ আছে সেখানে 0 বসে দিলেই স্রোতহীন নদীর সকল সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা 3-এর 3 কোশ্চেনটা পড়ে নিই। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালনা করতে হবে। এটা যশোর বোর্ড 2017-তে অবজেক্টিভে আসছিল। তাহলে এই প্রবলেমটা আমরা নিমিশেই সলভ করতে পারি। কিভাবে? আমরা জানি নদী পারাপারের সময়ের সমীকরণ T=y/v sin আলফা। ওয়াইটা কি? নদীর প্রস্থ। ভি কি? নৌকার বেগ। এখন দেখো কোশ্চেনে নদীর প্রস্থ নৌকার বেগ কিছুই দেওয়া নাই, কিন্তু প্রবলেম তো সলভ করতে হবে। যেহেতু ওয়াই দেওয়া নাই, ভি দেওয়া নাই, তাহলে টি এর সাথে সাইন আলফার সম্পর্ক কী? নিশ্চয়ই হলো স্যার ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা তো লিখতেই পারি তার মানে টি এর সাথে সাইন আলফার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে টিটা কেমন দেখো, সর্বনিম্ন সময়ে, তার মানে হলো টাইমটা হবে মিনিমাম। তাহলে আমরা কি লিখতে পারি? টাইম মানে টি মিনিমাম হবে যদি, কারণ সাইন আলফার মান যদি হয় ম্যাক্সিমাম, টি হবে মিনিমাম। এটি তো ব্যস্তানুপাতিক। টি মিনিমাম হবে যদি সাইন আলফার মান কি? সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয়। কিন্তু আমরা জানি সাইন আলফার সর্বোচ্চ মান কি? 1। তাহলে আমরা বলতে পারি সাইন আলফা = 1 মানে কত? সাইন 90 ডিগ্রি। সুতরাং আলফা = 90 ডিগ্রি। নদীর এপার থেকে ওপারে আমরা সবচেয়ে কম সময়ে যেতে পারবো। কীভাবে? যদি স্রোতের সাথে আমরা 90 ডিগ্রি কোণে রওনা দিই। নৌকা যদি আমরা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাই, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে নদীর ওপারে পৌঁছতে পারবো। যদিও নৌকাটা সোজাসুজি এখানে পৌঁছবে না, কারণ স্রোতের নদীতে নৌকা হয়তো এদিকে চলে যাবে, যাক সমস্যা নেই। কিন্তু আমরা কি প্রমাণ করতে পারলাম? যে স্রোতের নদীতে নৌকাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালনা করা হলেই নৌকাটি সবচেয়ে কম সময় ওপারে যে পৌঁছবে। এজন্য আলফার মান কত? 90 ডিগ্রি। সো এখানে ক, খ, গ, ঘ কোনটা সঠিক হবে? নিশ্চয়ই গ সঠিক হবে। 4-এর 1 অঙ্কটা বই গণিত স্যারের অনুশীলনীতে পাওয়া যাবে। আমরা কোশ্চেনটা পড়বো, সাথে সাথে ইনফরমেশন লিখব। একটি নদীর স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগকে আমরা সাধারণত এইদিকে বুঝাই, আর স্রোতের বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্রোতের বেগ কত? 6 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার/ঘন্টা বেগের একটি নৌকাকে কোন দিকে চালনা করলে? তাহলে নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভি কত? 12 কিলোমিটার/আওয়ার। কোন দিকে চালনা করলে নৌকাটি সোজা ওপারে পৌঁছাবে? এখন নদীতে যেহেতু স্রোত আছে, তাই নৌকাকে তো আমি সোজা যদি ওপারে নিতে চাই, তাহলে তো যেহেতু স্রোতের নদীতে নৌকাকে সোজা ওপারে চালনা করলে স্রোতের ধাক্কা নৌকাকে এদিকে নিয়ে যাবে। সো আমরা এক কাজ করি, নৌকাকে বুদ্ধি করে আমরা এই দিকে চালনা করি। কত বেগে? যেহেতু নৌকার বেগ ভি। তাহলে স্রোতের সাথে কত কোণে? আলফা কোণে নৌকাকে চালনা করলে আমরা আশা করতে পারি এই স্রোতের ধাক্কা এক সময় নৌকাকে এইখানে নিয়ে যাবে। তাইলে স্রোতের সাথে নৌকার অন্তর্ভুক্ত কোণ আলফা = নৌকার বেগ কত হবে? আমরা বোঝার জন্য এখানে একটা দাগ দিয়ে দিই। দেখো কি সুন্দর একটা সামন্তরিক হয়ে গেল। এদিকে ইউ, এদিকে কি? ভি। নিশ্চয়ই লব্ধি বেগ এই বরাবর হবে। তাহলে নৌকার বেগ মানে নৌকার লব্ধি বেগ। লব্ধি বেগকে আমরা রেজাল্ট আরও লিখতে পারি, আবার ডাব্লিউ লিখতে পারি। হোয়াট। তারপরের অংশ বলছে নদী 1 কিলোমিটার প্রশস্ত হলে, নদীটা কত কিলোমিটার প্রশস্ত? নদীর প্রশস্ত হচ্ছে কত? 1 কিলোমিটার। তাহলে ওয়াই এর মান হচ্ছে নদীর প্রশস্ত। তাহলে নদীর প্রশস্ত ওয়াই = 1 কিলোমিটার।
1 কিলোমিটার প্রশস্ত হলে নৌকার কত সময় লাগবে, তাহলে এই নৌকাটা ওপারে পৌঁছতে কত সময় লাগবে টাইমটাকে চাওয়া হয়েছে। সো আমরা লিখতে পারি টাইম টি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের তিনটে জিনিস বের করতে হবে, আলফা, ডাব্লিউ এবং টি। আমরা জানি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। cos ইনভার্স মাইনাস ইউর মান কত 6 আর ভি এর মান কত 12। সো ক্যালকুলেটর ইউজ করলে আমরা আলফার মান পেয়ে যাব 120 ডিগ্রি। তার মানে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিলে আমরা সোজাসুজি ওপারে যেতে পারবো। একটা অ্যান্সার পেয়ে গেলাম। তা আমরা জানি নৌকার লব্ধি বেগের সমীকরণ আর ইকুয়াল টু অথবা ডাব্লিউ ইকুয়াল টু যাই লিখি রুট ওভার এ স্কোয়ার প্লাস 2u ইন্টু বি কজ আলফা প্লাস বি স্কোয়ার। আমরা ইউর মান জানি 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু ভি এর মান 12। আলফার মান কত পেলাম 120 ডিগ্রি, এইমাত্র আলফার মান পেলাম 120 ডিগ্রি প্লাস ভি স্কোয়ার মানে 12 স্কোয়ার। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু ক্যালকুলেটার ইউজ করে কত পাই 10.39 এত কিলোমিটার পার আওয়ার। আমরা নৌকার লব্ধি বেগ পেয়ে গেলাম। নদী পারাপারের সময় টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই ভি সাইন আলফা। সো আমরা যদি মানটা বসাই দিতে পারি, নদীর প্রস্থ কত 1 কিলোমিটার, নৌকার বেগ কত 12 আর আলফার মান তো আমরা পেলাম কত 120 ডিগ্রি। এখন টি এর যে মানটা পাবো সেটা হবে ঘন্টায়, কিন্তু আমরা যদি সেকেন্ডে নিতে চাই তাহলে কী করতে হবে 3600 দিয়ে গুণ করলে এটা সেকেন্ডে চলে গেল। সুতরাং টি এর মান আমরা পেলাম 346.41 এত সেকেন্ড। অ্যান্সার 4-2 কোশ্চেনটা কোন বই থেকে নেওয়া হয়েছে? রমা বিজয় সরকারের অনুশীলনীতে আছে। আমরা কোশ্চেনটা পড়ব এবং ইনফরমেশন লিখব। একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের বেগ কত 3 কিলোমিটার পার আওয়ার, আর স্রোত বইতেছে কোন দিকে এই দিকে, তাহলে স্রোতের বেগ হলো ইউ, যে ইউর মান দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। একজন মাঝি 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে এপার থেকে সোজা উপরে যেতে চাইলেন। তাহলে মাঝি কী করলো, এই নৌকাটাকে চালাইয়া সোজা উপরে যেতে চাইছে, একবারে সোজা পারপেন্ডিকুলার। সোজা মানে কি, এখানে আলফার মান তো হবে নিশ্চয়ই 90 ডিগ্রি, সোজা যেতে চাইলেন। তাহলে নৌকার বেগ ভি ইকুয়াল টু কত 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কোনাকুনি নদী পার হলেন, নদীতে যেহেতু স্রোত এইদিকে, নৌকা চালনা করা হয়েছে এইদিকে, তো লব্ধি বেগটা তো এই দিকেই হবে। তাই মাঝে স্বাভাবিক কারণে কোনাকুনি নৌকা পার হবে না। নৌকার লব্ধি বেগ নির্ণয় করা, নৌকার লব্ধি বেগ এই ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট। তো আমরা নৌকার লব্ধি বেগ ডাব্লিউ নির্ণয় করব। নদীর প্রস্থ যদি 1 কিলোমিটার হয়, নদীর প্রস্থ মানে এইটুকুন, এই ওয়াইয়ের মান কত 1 কিলোমিটার হয়, তবে নদী পার হতে কত সময় লাগবে? নদী পার হওয়ার যে সময় টাইম টি ইকুয়াল টু হোয়াট। আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2ub কজ আলফা প্লাস ভি স্কোয়ার। সো আমরা মান বসাই দেবো এখানে। ইউর মান কত এই যে খেয়াল করো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3, ভি এর মান নৌকার বেগ 5 ইন্টু কজ আলফার মান কত, এই যে আলফার মান এখানে 90 ডিগ্রি দেখাই যায়, তারপরও আমরা এখানে আলফার মানটা লিখে দিলে আরও সুন্দর হয়।
আলফার মান হলো 90 ডিগ্রি প্লাস ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই 5.83 কিলোমিটার পার আওয়ার নৌকার লব্ধিবেগ আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি নদী পারাপারের সময় টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই ভি সাইন আলফা। নদীর প্রস্থ কত 1 কিলোমিটার, ভি এর মান কত 5, আলফার মান হলো 90 ডিগ্রি। এখন যে টাইমটা বেরোবে এটা কিন্তু ঘন্টায় বেরোবে, কিন্তু যদি আমরা সেকেন্ডে নিতেই চাই তাইলে ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 দ্বারা গুণ করতে হবে। সুতরাং আমরা নদী পারাপারের সময় পেয়ে গেলাম 720 এত সেকেন্ড, সেকেন্ডে নিয়ে গেলাম। ওকে, 4-3 এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 15-তে আসছিল। তো আমরা উদ্দীপকটা পড়ব, চিত্রটা দেখব এবং ইনফরমেশন লিখব এট এ টাইম। চিত্রে প্রবহমান নদীর প্রশস্ততা 1.5 কিলোমিটার, তার মানে নদীর প্রস্থ ও এর মান হলো 1.5 কিলোমিটার। নদীতে স্রোতের বেগ, এই যে নদীতে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করেন। রহমত মাঝি কী করলো, এবি বরাবর নৌকা চালনা করলেন। তো এবি বরাবর নৌকা চালনা করলে নৌকার বেগ কত ভি, নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত দিলে আলফার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো আলফার মান 90 ডিগ্রি। এসি বরাবর নৌকা পৌঁছালেন, তো রহমত মাঝি নৌকা চালাইলেন কোথায়, এবি বরাবর, সোজা পারপেন্ডিকুলার লম্ব বরাবর। যেহেতু নদীতে স্রোত আছে আর স্রোত যেহেতু এই দিকে, তো স্বাভাবিক কারণে নৌকাকে স্রোত ধাক্কায় এসি বরাবর নিয়ে গেল। ঠিক আছে, এখন গতে বলা হলো এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত। এই এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব মানে এসি ইকুয়াল টু হোয়াট। তো আমরা লিখতেই পারি এসি ইকুয়াল টু হোয়াট। আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি। এস মানে কি এসি, এসি বের করতে হলে স্রোত এইদিকে, নৌকার ব্যাগ এদিকে, তাহলে এদিকে কিসের ব্যাগ, নিশ্চয়ই লব্ধি ব্যাগ। ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে এসি বরাবর যে ব্যাগ সেটা হলো লব্ধি ব্যাগ, দ্যাট মিনস ডাব্লিউ। তো আমরা কী লিখব, এই ভিকে লিখবো আমরা ডাব্লিউ আর সময় তো আমার টি। সো আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার। আর এই যে টি সময়ের বের করার ফর্মুলা আমরা জানি, নদীর প্রশস্ত ওয়াই বাই ভি সাইন আলফা। এখন সকল মান আমরা বসাবো একে একে। এই যে খেয়াল করো লাস্টে নৌকার ব্যাগ দেওয়া আছে, তো নৌকার ব্যাগ ভি ইকুয়াল টু কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউর মান কত 4, ভি এর মান কত 3, আলফার মান কত 90 ডিগ্রি। তাহলে চলো মান বসাই। তো আমরা ইউর মান কত বসাবো 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু নৌকার বেগ কত 3 কজ আলফার মান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস ভি এর মান কত 3 স্কোয়ার ইন্টু নদী কতটুকু প্রশস্ত 1.5 কিলোমিটার, তাহলে ও এর মান হলো 1.5 আর এই ভি এর মান হলো কত 3 সাইন 90 ডিগ্রি। সুতরাং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা একবারে পেয়ে গেলাম এসি ইকুয়াল টু 2.5 কিলোমিটার। তাহলে গয়ের অ্যান্সার হয়ে গেল। এখন ঘতে কি বলা আছে দেখো, এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবেন।
এডি বরাবর, তার মানে কি কোনাকুনি বরাবর নৌকা চালিয়ে, যদি ঘতে বলছে কোনাকুনি এডি বরাবর নৌকা চালায় রহমত মাঝি, তাহলে কি সে বিতে পৌঁছতে পারবেন? চলো আমরা দেখি কি বলছে। গাণিতিক বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। তা নৌকা চালাইলো কোথায়? এডি বরাবর। স্রোতের বেগ কোথায়? এই দিকে। তো নৌকা যদি এবি বরাবর যায় তাহলে এটা কি লব্ধি বেগ হবে। তাহলে লব্ধি বেগ স্রোতের সাথে কত কোণ তৈরি করে? আমরা জানি লব্ধি বেগ স্রোতের সাথে যে কোণ তৈরি করে তার মান হলো থিটা। তার মানে এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলেই নৌকা এবি বরাবর যেতে পারবে, এবি বরাবর যেতে পারবে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে থিটার মান 90 ডিগ্রি পাই কি না। যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই বি বিন্দুতে পৌঁছাতে পারবে, আর যদি 90 ডিগ্রি থেকে কম বা বেশি হয় তাহলে পৌঁছাতে পারবে না। টেন থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। সো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, সব মান আমাদের জানা আছে, বসে দিই। ভি এর মান কত? 3 সাইন 90 ডিগ্রি, ইউর মান কত? 4, বি এর মান কত? 3 কস 90 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 46.04। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা থিটার মান পেয়ে গেলাম এত। যেহেতু থিটার মান কত? 90 ডিগ্রি পেলাম না। যদি থিটার মান 90 ডিগ্রি হতো তাহলে নৌকা বিবিন্দুতে পৌঁছাতো। থিটার মান কত আসছে? 90 থেকে অনেক কম, 46 পয়েন্ট সামথিং। তাহলে নৌকা নিশ্চয়ই এই বরাবর চলে যাবে। সো নৌকা বিবিন্দুতে পৌঁছাতে পারবে না। এখানে 4-এর 4 একটি সৃজনশীল কোশ্চেন। দেখো এটা কুমিল্লা বোর্ড 15-তে আসছে। আমরা উদ্দীপকটা পড়ব, চিত্রটা দেখব এবং ইনফরমেশন লিখব, তিনটে একসাথে। হ্যাঁ, লেখা আছে 36 মিটার চওড়া একটা নদীতে, তাহলে নদীর প্রস্থ সেটা হলো কত? 36 মিটার, ওয়াইয়ের মান। তো আমরা ডাইরেক্ট লিখবো এখানে চিত্র অনুযায়ী নদীর প্রস্থ ওয়াই ইকুয়াল টু 36 মিটার। নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা চলছে। নৌকার ব্যাগ এই ভি ইকুয়াল টু, দেখো এসি বরাবর একটা নৌকা চালানো হয়েছে, নৌকার ব্যাগ ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। নৌকাটি নদী পার হয়ে বিপরীত সি বিন্দুতে পৌঁছালো। নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগকে আমরা ইউ লিখি। সো আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এবং এই স্রোতের সাথে নৌকা 37 ডিগ্রি কোণ করে রওনা দিয়েছে। তার মানে হলো এখানে আলফার মান 37 ডিগ্রি। সো আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 37 ডিগ্রি। এখন গতে কি চাওয়া হয়েছে? নদীটির বিপরীত পারের বিসি দূরত্ব বের করো। নদীটির বিপরীত পারের বিসি দূরত্ব মানে এটুকু বের করতে বলছে। তাহলে বিপরীত পারের দূরত্ব দ্যাট মিন্স আনুভূমিক দূরত্ব, দ্যাট মিন্স বিসি, যেটা আমরা এক্স হিসেবেও লিখতে পারি, এটা আমাদের চাওয়া হয়েছে। আমরা জানি আনুভূমিক দূরত্ব বিসি দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু স্রোতের বেগ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আমরা আবার জানি নদী পারাপারের সময় টি ইকুয়াল টু নদীর প্রস্থ দ্যাট মিন্স ওয়াই বাই ভি সাইন আলফা। এই যে এখানে খেয়াল করি স্রোতের বেগ কত? 3 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ 36 মিটার, আর মধ্যবর্তী কোণ কত? 37 ডিগ্রি। তাহলে বিস ইকুয়াল টু হোয়াট? এখন আমরা মান বসাবো। ইউর মান কত? 3, স্রোতের বেগ কত? 10, কজ আলফার মান কত?
37 ডিগ্রি ব্র্যাকেট ইনটু নদীর প্রস্থ কত 36 মিটার, স্রোতের বেগ কত 10 sin 37 ডিগ্রি। সো বিসি ইকুয়াল টু, ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাই 65.72 মিটার। সো আমরা গয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এখন দেখো উচ্চতর দক্ষতা, দ্যাট মিনস ঘতে কী বলা হয়েছে, নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে, নদীর এ বিন্দু থেকে রওনা দিচ্ছে বি বিন্দুতে এখানে পৌঁছাতে হলে, তার মানে লব্ধি বেগটা পাইতেছি আমরা কোথায়, বি বরাবর, মাঝির কি ব্যবস্থা নিতে হবে। যেহেতু নদীতে স্রোত আছে, সো নৌকাটিকে যদি আমরা এ বিন্দু থেকে সোজা বি বিন্দুতে নিতে চাই, তাই মাঝিকে বুদ্ধি করে একটু এই দিকে নৌকা চালাইতে হবে। তো নৌকার বেগ ভি, তাহলে বোঝা গেল স্রোতের সাথে নৌকাটিকে আলফা কোণে চালাইতে হবে। এই আলফার মান আমাদের বের করতে হবে। সো আমরা এখানে আলফা ইকুয়াল টু হোয়াট বের করব। যেহেতু আমি নৌকাকে সোজা বিবিন্দুতে নিব, তাহলে লব্ধি বেগ এই স্রোতের বেগের সাথে যে কোণ তৈরি করবে তোমরা সবাই জানো, সেটা থিটা, আর থিটার মান হলো এটা 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। থিটার মান কত পেয়েছি আমরা, 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল টু, ওইটা যা আছে তার দেখে দেখে লেখো, তোমরা ওইটাই লিখবা। হ্যাঁ, tan 90 মানে কি, নিশ্চয়ই sin 90 বাই cos 90, sin 90 কি 1, cos 90 কি 0, আর মানে হলো ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। সো আমরা লিখতে পারি ইউ প্লাস ভি cos alpha equal to 0. So v cos alpha equal to minus u, cos alpha equal to কত, minus u by v, বা alpha equal to cos inverse minus u by v। তোমরা হয়তো বলবে এই সূত্রটা আমরা ডাইরেক্টলি বসাই দিতে পারি, কিন্তু যেহেতু উচ্চতর দক্ষতায় 4 নাম্বারের জন্য আসছে, সো এটা ডিটেলস দেখাইতে হবে। সুতরাং আমরা লিখতে পারি cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ, সেটা কত 3, নৌকার বেগ কত 10। সুতরাং আমরা আলফার মান পেলাম, ক্যালকুলেটর ব্যবহার করে 10746 এত ডিগ্রি অ্যান্সার। এখন আমরা 5-এর আরেকটা বোর্ড কোশ্চেন পড়ব, যেটা যশোর বোর্ড 17-তে আসছিল। একটি নৌকা চিত্রঞ্জয় 2.5 কিলোমিটার প্রস্থের একটা নদীতে এ হতে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। তাহলে এটা আমাদের উদ্দীপকের চিত্র। এই বিন্দু থেকে একটা নৌকা, নদীর প্রস্থ কত 2.5 কিলোমিটার, এডি বরাবর যাচ্ছে। আমরা জানি স্রোতের বেগ এদিকে কত ইউ, আর নৌকার রওনা দিল কত ভি বেগে। তাহলে এই নৌকার বেগের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আলফা, যার মান অবশ্য এখানে দেওয়া নেই। এডি বরাবর নৌকা যাচ্ছে। স্থির পানিতে নৌকার বেগ এত এবং স্রোতের বেগ এত। অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এবি বরাবর একই দ্রুতিতে চালানো হলো। তার মানে এটা প্রথম নৌকাটা পাঠাইলাম কোথায়, এডি বরাবর। এরপরে আরেকটা নৌকা একই বেগে পাঠাইলাম কোথায়, এবি বরাবর, লম্ব বরাবর চালানো হয়। এখন গতে বলা হয়েছে নদীর সমতলে লম্ব বরাবর একক ভেক্টর। আর আমরা জানি লম্বা একক ভেক্টর বের করার সূত্র কি, ক্রস গুণনকে তার মান দ্বারা ভাগ করতে হয়। যা হোক, যদি এটা এখানের অংশ না। এখন আমরা আসলে এখানে উচ্চতর দক্ষতাটা আমরা করব। কি লিখছে,
উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে তা গাণিতিক বিশ্লেষণপূর্বক উত্তর দাও। কোন ক্ষেত্রে? এখানে দুইটা কাহিনী কিন্তু। প্রথম নৌকাটা এডি বরাবর চালনা করা হয়েছে এবং দ্বিতীয় নৌকাটা এবি বরাবর চালনা করা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফার মান জানি না। ভয়ের সমাধান। স্রোতের বেগ ইউ ইকুয়াল টু এত, নৌকার বেগ ভি ইকুয়াল টু এত। ধরি প্রথম ক্ষেত্রে অন্য তীরে পৌঁছানোর সময় টি ইকুয়াল টু নদীর প্রস্থ ওয়াই বাই নৌকার বেগ ভি ইন্টু সাইন আলফা। যেহেতু এটা প্রথম ক্ষেত্রে বলছে, আমরা বোঝার জন্য এখানে T1 দিই। এটা হলো ইকুয়েশন নম্বর 1। অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এবি বরাবর একই দ্রুতিতে, এবার দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটাকে এবি বরাবর চালনা করা হয়েছে, তার মানে পারপেন্ডিকুলার লম্ব বরাবর ভি বেগে চালনা করা হয়েছে। তাহলে এই নৌকার বেগের সাথে স্রোতের বেগের যে কোণ আলফার মান এখানে কিন্তু বোঝা যায় এটা কত, 90 ডিগ্রি। ধরি দ্বিতীয় ক্ষেত্রে অন্য তীরে পৌঁছানোর সময় আমরা জানি নদীর অন্য তীরে পৌঁছানোর সূত্র একটাই, টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আলফার মান কত, 90 ডিগ্রি। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এটাকে বোঝার জন্য আমরা T2 ধরে নিলাম। আমরা জানি সাইন 90-র মান কত, 1, তাহলে কী হয় ওয়াই বাই ভি। এটা হলো 2 নং সমীকরণ। 1 ডিভাইডেড বাই 2, 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পাই, T1 বাই T2 ইকুয়াল টু T1-এর অংশ লিখি ওয়াই বাই ভি সাইন আলফা। ভাগের গুণ করে দিলে এইটা উল্টে যাবে, তাহলে ভি যাবে উপরে, ওয়াই আসবে নিচে, ওয়াই নিচে। এবার খেয়াল করো, ওয়াই ওয়াই ক্যান্সেল, ভি বি ক্যান্সেল। তো আমরা লিখতে পারি T1 বাই T2 ইকুয়াল টু 1 বাই সাইন আলফা, 1 বাই সাইন আলফা, বা T1 ইকুয়াল টু T2 বাই সাইন আলফা। এখানে খেয়াল করো, প্রথম ক্ষেত্রে নৌকা যখন এডি বরাবর চালনা করা হলো, এই খেয়াল করো আলফার মানটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে আলফার মানটা কেমন, 90 ডিগ্রি থেকে ছোট প্রথম ক্ষেত্রে। যেহেতু আলফার মানটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আলফা লেস দেন 90 ডিগ্রি, সুতরাং সাইন আলফা অবশ্যই 1 থেকে ছোট হবে। এখন বোঝানোর জন্য আমরা মনে করি 1 থেকে ছোট একটা সংখ্যা বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, এটা কত, T2, 1 থেকে একটা ছোট সংখ্যা মনে করি হাফ, বোঝানোর জন্য, হ্যাঁ। তো এটা হাফ উল্টে গেলে কি হয়, 2T2। তো আমরা পাই T1 ইকুয়াল টু 2T2। এখন তোমরাই বলো, দুইটা T2 সমান একটা T1, তাহলে কে বড়, নিশ্চয়ই T1 বড়। অতএব আমরা লিখতে পারি T1 গ্রেটার দেন T2। এটুকুন বোঝানোর জন্য লেখা হয়েছে, এটা তোমাদের লেখার দরকার নাই। এখানে T1 গ্রেটার দেন T2 এর মানে কি, T1-এর মান বেশি, T2-র মান কম। দ্বিতীয় ক্ষেত্রে কম সময়ে নৌকাটা অপর পারে পৌঁছেছে, তাহলে আমরা কি বলতে পারি, অতএব T1 গ্রেটার দেন T2, সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে। অ্যান্সার 5-এর 2। আর একটা সৃজনশীল কোশ্চেন যেটা চট্টগ্রাম বোর্ড 17-তে আসছিল। তো আমরা উদ্দীপকটা পড়ি চিত্রের সাথে মিলেয়া। চিত্র অনুযায়ী একটি নদী 31 কিলোমিটার প্রশস্ত, তাহলে নদীর প্রশস্ত কত, আমরা যে নদীর প্রস্থকে আমরা ওয়াই দ্বারা লিখি, তাহলে এটা হলো 31 কিলোমিটার, 31 কিলোমিটার। দুইটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য অভিন্ন বেগে, অভিন্ন বেগ মানে কি, দুইটা একই বেগে যাত্রা করবে, যাত্রা শুরু করলো। তাদের একটি এবি বরাবর, এই দেখো একটা কোথায়, এ থেকে বি, এবি বরাবর যাত্রা করলো, আর একটি লম্ব এসি বরাবর। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছায় আর দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়। স্রোতের বেগ 9 কিলোমিটার পার
আওয়ার। আর আমরা জানি স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি 9 কিলোমিটার/আওয়ার। উদ্দীপকতে নৌকার অভিন্ন বেগ নির্ণয় করো। তার মানে নৌকার বা বোটের অভিন্ন বেগ ভি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমটি এবি বরাবর রওনা দিয়েছে, তাহলে প্রথমটা এবি বরাবর রওনা দিয়ে, তাহলে এই এবি বরাবর বোটের বা নৌকার বেগ ভি। রওনা দেওয়ার পরে সে কোথায়? সি বিন্দুতে গিয়ে পৌঁছলো। তাহলে সি বিন্দু হলো তার লব্ধি বেগ, দ্যাট মিন্স ডাব্লিউ। তাহলে এই লব্ধি বেগ স্রোতের বেগ ইউর সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এবার তোমাদের যদি কোশ্চেন করি স্রোতের সাথে, তাহলে প্রথমে নৌকাটি এইভাবে রওনা দিয়েছে, তাহলে আলফার মান কত হবে? তাহলে এটা হলো 90, আর এই যে কোশ্চেনে দেওয়া আছে 30, তাহলে আলফার মান হয়ে গেল তোমার 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। এখানে আমরা জানি tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা। সো আমরা এখানে এই tan থিটার মান কিন্তু কত পেয়েছি? দেখো 90 ডিগ্রি। তাহলে আমরা বসাতে tan 90 ডিগ্রি, এটা যা আছে তাই, মানে আমি ওই লিখে দিলাম, তোমরা লিখে নিও। এটা tan 90 মানে কি? সাইন 90 বাই কি cos 90, ওই আবার এটা লিখে নাও। এখন খেয়াল করো 1/0, আর ওই যেটা লেখা ছিল ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো আমরা পেয়ে গেলাম আর গুণন করলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। আমি তো ভি এর মান বের করবো, তাহলে ভি কজ আলফা মাইনাস ইউ, ভি কজ আলফার মান কত? এই যে খেয়াল করো, আলফার মান হলো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি মাইনাস ইউ। আর আমরা জানি কজ 120 ডিগ্রি মান কত? -হাফ, তাহলে কি হলো? -হাফ ভি। ইউর মান দেওয়া আছে কত? 9। তো আমরা বোটের বা নৌকার বেগ পেয়ে গেলাম 18 কিলোমিটার/আওয়ার। আমাদের গোয়ের অ্যান্সার হয়ে গেল। এখন উচ্চতর দক্ষতায় কী চাওয়া হয়েছে? নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছাবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে প্রথম ক্ষেত্রে নৌকাটা এবি বরাবর রওনা দিয়েছিল, তার মানে হলো স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি। প্রথম ক্ষেত্রের সময় আমরা জানি নদীর পারাপারের সময় সূত্র একটাই, টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা। নদীর প্রস্থ দেওয়া আছে 31, নৌকার বেগ কত পেলাম? এই দেখো 18। আর প্রথম ক্ষেত্রে আলফার মান হলো 120 ডিগ্রি। যেহেতু এটা প্রথম ক্ষেত্রে, এটাকে আমরা T1 লিখতে পারি বোঝার জন্য। সো আমি বলতে পারি T1 ইকুয়াল টু, ক্যালকুলেটর ইউজ করলে কত হয়? 1.988 আওয়ার, ঘন্টা। এবার অপরটি এসি বরাবর, তার মানে দ্বিতীয় নৌকাটি রওনা দিয়েছে কি এসি বরাবর। তাহলে এসি বরাবর হলে স্রোতের সাথে নৌকার বেগ কত? 90 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগবে, নদী পারাপারের সূত্র একটাই, টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই পি সাইন আলফা। ওয়ার মান 31, নৌকার বেগ 18 পাওয়া গেছে, আর এই ক্ষেত্রে আলফার মান হলো 90 ডিগ্রি। সো আমরা পেয়ে গেলাম 1.72 আওয়ার। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমরা T2 ধরি, তাহলে কি দেখা যাচ্ছে? T1 এর মান হলো 1.992 আওয়ার, প্রায় 2 ঘন্টা। আর T2 মান হলো 1.72, তার মানে এটা অনেক ছোট। তো আমরা বলতেই পারি যেহেতু T1 গ্রেটার দেন T2, অতএব নৌকা দুইটি একই সময়ে নদীর ওপারে পৌঁছাবে না। এখন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 6, রাজশাহী বোর্ড 15তে আসছিল।
কি বলছে এখানে, নিচের চিত্রে এই যে করিম ও রহিম দুজন মাঝি স্থির পানিতে 500 কেজি ভরের একটি নৌকা, তাহলে নৌকার ভর কত, 500 কেজি। এই খেয়াল করে এম এর মান 500 কেজি, নৌকার ভর 500 কেজি। নৌকাকে নদীর দুই তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে, এই যে তীরের সমান্তরালে যাচ্ছে না, 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। করিম রহিমকে বলে সমান টানে দ্রুত 5 মিনিটেরও কম সময়ে পৌঁছা সম্ভব। নৌকার তল পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়। এখানে গতে বলা আছে উদ্দীপকে এফ এর মান নির্ণয় করো। দুজনই তো এফ বলে টানছে, তাহলে এই এফকে যদি আমরা পি ধরি, এফকে কী দেবো, কিউ। তাহলে পি এর মান এফ, কিউর মান এফ। পি আর এফ এর মধ্যবর্তী কোণ 30 কত, 60। তার মানে পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফার মান হলো 60 ডিগ্রি। নৌকার ভর এম ইকুয়াল টু 500 কেজি। করিমের টান পি ইকুয়াল টু এফ, রহিমের টানও কিউ ইকুয়াল টু এফ, কারণ দুজন একই বলে টানে। করিম ও রহিমের মধ্যবর্তী কোণ 30 + 30 60 ডিগ্রি। 5 মিনিটে তারা এই কাজ করে, তার মানে সেকেন্ডে নিলে 60 দ্বারা গুণ করলাম কত, 300 সেকেন্ড। এবার সরণ কত, 3.6 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে 3600 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন গতে বলা আছে এফ এর মান নির্ণয় করো। আর মানে হলো লব্ধি বল, আর বল মানে এফ ইকুয়াল টু এম এ। এখন পি এর মান এফ, কিউর মান এফ, 2 ইন্টু এফ ইন্টু এফ ইন্টু কস 60 ডিগ্রি। আমরা জানি কি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা লিখতে পারি এস ইকুয়াল টু, যেহেতু স্থির পানিতে তার মানে আদি বেগ 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং এ ইকুয়াল টু, এই টুটার এসের কাছে দিয়ে তো 2s বাই টি স্কোয়ার। তো আমরা একে লিখতে পারি 2s বাই টি স্কোয়ার। 2 ইন্টু এফ এফ এ গুণ করলে এফ স্কোয়ার। কস 60 ডিগ্রির মান কত, হাফ। 2 এ 2 এ ক্যান্সেল। এম এর মান কত, 500 ইন্টু 2। এস এর ভ্যালু কত, 3600 বাই টি এর মান কত, 300 স্কোয়ার ইকুয়াল টু কী থাকে, 2টা এফ স্কোয়ার আর একটা 3টা এফ স্কোয়ার, √3f স্কোয়ার। এটাকে লেখা যায় √3f। সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এফ এর মান বের করে নিতে পারি। এই ফাংশনটাকে যদি √3 দিয়ে ডিভাইড করি তাহলে এফ এর মান আমরা পেয়ে যাই 23.094 নিউটন। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। এখন দেখো উচ্চতর দক্ষতা কি বলছে, উদ্দীপকে করিমের বক্তব্য সঠিক কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। উদ্দীপকে কি বলছে, সমান টানে এ দ্রুত 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব। এই জিনিসটা সমান টানে মানে দুজনের বল যদি সমান হয় তাইলে এটা 5 মিনিটেরও কম সময়ে গন্তব্যে পৌঁছা সম্ভব। টান সমান হলে মোট টান বল এফ প্লাস এফ, যেহেতু দুইটাই সমান, ইকুয়াল টু এম এ মানে কি, এ হলো 2s বাই টি স্কোয়ার। তো 2 এ 2 এ ক্যান্সেল, টি স্কোয়ারকে আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে হলো এম এস বাই এফ।
এখন আমরা সবগুলি মান বসিয়ে দিলে পাই এম এর মান কত 500 কেজি। এখানে এস এর ভ্যালু কত 3600 আর এফ এর মান গ থেকে কত পেলাম 23.09 279 ইন্টু 20 এত সেকেন্ড। এটাকে যদি আমরা মিনিটে নিতে চাই তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় 4.65 মিনিট। সময়টা কেমন 5 মিনিট থেকে কম। অতএব উত্তরে আমরা বলতে পারি করিমের বক্তব্য সঠিক। এটাই তোমাদের লাস্ট কোশ্চেন। এই 7 নম্বর সৃজনশীলটা দেখো সিলেট বোর্ড 16তে আসছিল। এখানে ডাইরেক্ট কোশ্চেনই দেওয়া আছে চিত্রের মাধ্যমে। গতে বলা আছে যদি ক ব্যক্তি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গুণ টানে তবে তার বলের আনুভূমিক উপাংশ নির্ণয় করো। ক ব্যক্তি মানে কি, যে কোনো ব্যক্তি সে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, মানে কি এই যে এটুকু এটা তো আনুভূমিক, এই যে এর সাথে 45 ডিগ্রি কোণে গুণ টানে, তাহলে এর আনুভূমিক উপাংশ কত? তো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি বলের আনুভূমিক উপাংশ এফ কস, এই যে খেয়াল করো চিত্রের মধ্যে দেওয়া আছে এফ এর মান কত 20 নিউটন আর কস আলফার মান হচ্ছে 45 ডিগ্রি। তোমরা বলতে পারি 20 ইন্টু 1/√2। সো এটাকে বলা যেতে পারে 10√2 নিউটন। অনেক ইজি একটা মেথড। উচ্চতর দক্ষতা এখানে একটা টেকনিক্যাল কোশ্চেন। যদি ক ব্যক্তি ও খ ব্যক্তি একই বলে নৌকাটিকে টানে তবে কে সহজেই নৌকাটিকে চালনা করতে পারবে? গাণিতিক বিশ্লেষণ সহ বুঝিয়ে দাও। এখন এইটা বোঝার আগে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, আমি একজনকে দিয়ে বুঝাই। হ্যাঁ, মনে করে এই খ ব্যক্তি এই যে গুণ টানতেছে, গুণ টানা মানে কি এই নৌকাটিকে দড়িতে বেঁধে এই দিকে টানতেছে। টেনে এই ব্যক্তি মনে করে এখানে দাঁড়িয়েছিল, সে নদী পার বরাবর এই যে গুণ টেনে নৌকাকে এই যে ভূমির সমান্তরালে টেনে নিয়ে যাবে। তাহলে এই খ ব্যক্তি আনুভূমিকের সাথে কত কোণে গুণ টানে সেটা একটু দেখানোর চেষ্টা করি। খ ব্যক্তি যেহেতু আমরা এটাকে ধরব θ2। আচ্ছা, এখন দেখো টোটাল বল হলো এই দিকে। এখন বলের ত্রিভুজসূত্র কি বলে, এটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা এইটা আর একটা হবে এইটা। এখন নদী পার হইতে হলে স্বাভাবিক কারণে নৌকাকে সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু এর উলম্ব উপাংশ কী করবে, নৌকাকে এই যে পাড়ের সাথে ঠেকে দিবে, ফলে যেতে দিবে না। তাহলে নৌকাকে সহজে যেতে হলে কোন উপাংশ প্রয়োজন? আনুভূমিক উপাংশ, যেটা হলো এফ কস থিটা, যেটা ক্ষয়ের বেলায় θ2, কয়ের বেলায় এই কোণের মান θ1। এখন তোমরাই বলো ক ব্যক্তি এইখানে, তাহলে ক ব্যক্তি টানে এত কোণে আর খ ব্যক্তি নিশ্চয়ই তার থেকে কম কোণে টানে। তাহলে ক ব্যক্তির কোণকে আমরা θ1 ধরলে θ1 অবশ্যই বড় আর θ2 হলো ছোট। তাহলে আমরা বলতেই পারি ক ও খ ব্যক্তি অনুভূমিকের সাথে θ1 ও θ2 নৌকাটিকে টানে। তো চিত্র থেকে স্পষ্টত বোঝা যায় কে বড়, θ2 থেকে θ1 বড়। তো আমরা লিখতে পারি θ2 থেকে কে θ1 বড়। এখন ক ব্যক্তি যদি নৌকাটিকে সামনে টেনে নিয়ে যেতে চায় তাহলে তার আনুভূমিক বলের মান হবে এফ কস θ1 আর খ ব্যক্তিটা হবে এফ কস θ2। এখন তোমরাই বলো এই ক ব্যক্তির বলের মান বেশি না খ ব্যক্তির বলের মান বেশি? আমরা জানি কস থিটার বেলায় থিটার মান যত ছোট হবে কস থিটার মান তত বড় হবে। এখানে যেহেতু θ2 সবচেয়ে ছোট, তার মানে হলো এফ কস থিটাতে আসলে বড় হবে, তাই না?
এটা কে? ক ব্যক্তি। আর এটা কে? খ ব্যক্তি। তাহলে ক ব্যক্তির থেকে খ ব্যক্তির বলের মান গ্রেটার দেন মানে বড়। তাহলে আমরা বলতে পারি সুতরাং খ ব্যক্তি সহজেই নৌকাটিকে চালাতে পারবে।